মাঝরাতেই পুলিশের কাছে খবর আসে একটি ফ্ল্যাটে খুন হয়েছে। সেখানে যাওয়ার পরে পুলিশ দেখতে পারে 3টি মেয়ের হাতে একটি ছেলে খুন হয়েছে। পুলিশ কেসটা ইনভেস্টিগেশন করে কি হয়েছিল সেই রাতে, ছেলেটিকে তারা কেন খুন করলো, আর সেই রহস্যময় রাতের পুরো ঘটনা কি ছিল আসলে। পুলিশের পরে সিবিআই কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করতে শুরু করে। এরপরে কি হয়েছিল সেটাই দেখানো হবে আজকের গল্পে। আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2021 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ওয়েব সিরিজ গ্লিটারের সিজন 1 সম্পূর্ণ। তো হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ওয়েব সিরিজের শুরুতেই দেখা যায় মাঝরাতে কন্ট্রোল রুম থেকে কেউ পুলিশকে ইনফর্ম করছে একটি মেয়ে তার বন্ধুকে খুন করে ফেলেছে, আর সেখানেই পুলিশ যেতে শুরু করে। পুলিশ পরের দিন সকালে সেখানে দেখতে পায় ফল কাটার ছুরি দিয়ে সামার্থ নামের একটি ছেলেকে 3টি মেয়ে খুন করেছে। সেই 3জন মেয়ে সেখানেই বসেছিল, তারাই পুলিশকে ফোন করেছে। 3জনই কাঁদছিল আর একে একে তাদের বয়ানগুলো দিচ্ছিল। তাদের 3জনের কথা শোনার পরে পুলিশ তাদের অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। তাদের 3জনের ভাষ্যমতে সামার্থ তাদের 3জনকে রেপ করার চেষ্টা করছিল, তাই তাদের আগে মেডিকেল চেক আপ করা হয়। এরপরে থানায় পুলিশ অফিসার রিধির স্টেটমেন্ট নিতে থাকে। আসলে মার্ডারটা রিধি করেছিল। পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করতে থাকে কালকে রাতে শুরু থেকে কি হয়েছে সবকিছু খুলে বলো। রিধি বলতে শুরু করে, গতকাল রাতে সাক্ষী প্রথমবার সামার্থকে নিয়ে আমাদের বাসায় আসে। সাক্ষী এবং সামার্থ একে অপরকে ভালোবাসে। তারা সেখানে প্রথমবারের মতো নিধি এবং আনুষ্কার সাথে পরিচয় হয় সামার্থ প্রথম থেকেই তাদের 2জনের সাথে ফ্লার্টিং করতে থাকে। আনুষ্কা এবং রিধি একে অপরের সাথে কথা বলতে থাকে যে সামার্থ কেমন যেন, সে এমনভাবে আমাদের দেখছিল যেন এর আগে সে কখনো মেয়েই দেখেনি। তারা সেখানে পিৎজা অর্ডার করে এবং পিৎজা খাওয়ার পরে ড্রিঙ্কস করতে শুরু করে। এরপরে সাক্ষীকে ডাকা হয়, সেও বলতে শুরু করে। সাক্ষী বলছিল, আমার কেন যেন মনে হচ্ছিল সামার্থ প্রথম থেকেই আমার 2 ফ্রেন্ডকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। আর সামার সেখানে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছিল, এই জন্য সাক্ষী তার 2 ফ্রেন্ডকে বলেছিল ও তো অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলেছে, ওকে এই অবস্থায় যদি বাসায় যেতে দেই তাহলে কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে রাস্তায়। তাই আমার মনে হয় আমি ওকে নিয়ে একটা রুমের ভেতরে আজকে থেকে যাই, কালকে আমরা চলে যাব। তার 2 ফ্রেন্ডও এতে রাজি হয়ে যায়। সাক্ষী চলে যায় সামার্থকে নিয়ে একটা রুমে। সাক্ষী সেখান থেকে যাওয়ার পরপরই রিধি এবং আনুষ্কা বলতে থাকে সামার্থ কেমন যেন, মদ খাওয়ার পরে ও একেবারে উল্টোপাল্টা কথা বলছিল, আমাকেও কয়েকবার বাজে কমেন্ট করেছে। আনুষ্কা বলে, আমি কোনোভাবেই খুঁজে পাচ্ছি না সাক্ষী এরকম একটা বাজে ছেলেকে কিভাবে চুজ করতে পারে। রুমে যাওয়ার পরই সামার্থ সাক্ষীর সাথে ক্লোজ হওয়ার চেষ্টা করে, যদিও সাক্ষী তাকে বলছিল যে আজকে তার ভালো লাগছে না, আজকের রাতটা এমনিতে যেতে দাও, কিন্তু সামার্থ কথা শোনেনি। কিছুক্ষণ পরেই তাদের কিছু চিৎকারের আওয়াজ বাইরে আসছিল, যেটা নিয়ে মজা নিচ্ছিল রিধি এবং আনুষ্কা। কিছুক্ষণ পরে অন্তরঙ্গ হওয়ার পরে সামার্থ বাইরে চলে আসে। সে দেখতে পায় আনুষ্কা আর রিধি ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু একটা দেখছিল। সে সেখানে যেয়ে বসে। তাকে দেখেই রিধি এবং আনুষ্কা সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু সামার্থ আনুষ্কাকে বাজেভাবে টাচ করছিল। আনুষ্কা নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, তখনই সামার্থ তাকে আরও বেশি জোর করে এবং একসাথে থাকতে বলে। এতে আনুষ্কা রেগে গিয়ে সামার্থকে একটা চড় মেরে বসে এবং রেগে সেখান থেকে চলে আসে। এসব দেখে একটু শকড হয়ে যায় রিধি সেখানেই বসেছিল। সে আসলে চাইছিল যে ল্যাপটপটা নিয়ে সেখান থেকে সেও চলে আসবে, কিন্তু আনুষ্কা সেখান থেকে চলে আসার পরে রিধিকে ধরতে থাকে সামার্থ, তাকে জোর করতে থাকে। কোনোভাবে রিধি নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে যায়। আনুষ্কা এবং রিধি যে যার রুমে চলে যায়, কিন্তু সামার্থ রেগেছিল কারণ আনুষ্কা তাকে চড় মেরেছে। অন্যদিকে সাক্ষী তখনও ঘুমাচ্ছিল। সামার্থ সোজাসুজি চলে যায় আনুষ্কার ঘরে এবং তাকে যে জোর করতে থাকে। এটা দেখার পরে রিধি সেখানে চলে আসে। তারা 2জন মিলে জোর করে সামার্থকে সেখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এতে সামার্থ রেগে যায়, রিধিকে টেনে হিঁচড়ে তার রুমে নিয়ে আসে এবং দরজা লাগিয়ে দেয়। আর আনুষ্কাকে জোর করে নিয়ে তার রুমে চলে আসে এবং তাকে সেখানে জোরাজুরি করতে থাকে। একটা সময় সামার্থ তাকে সেখানে রেপ করে। আনুষ্কা শুধু চিৎকার করে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সামার্থের হাত থেকে সে নিজেকে রক্ষা করতে পারে না। ওইদিকে রিধি বারবার দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সে দরজাটা খুলতে পারছিল না। রেপ করার পরে আনুষ্কাকে সামার্থ বলতে থাকে, আমাকে চড় মেরেছ, এখন তোমার এমন অবস্থা করেছি তুমি কখনো আমার সামনে মুখই দেখাতে পারবে না।
অন্যদিকে টর্চার করার ফলে একটা সময় আনুশকা সেখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। সামার চলে আসে রিধির কাছে, দরজা খুলে দেয়। রিধি দৌড়ে আনুশকার রুমে চলে আসে। সে দেখতে পায় কাপড় চোপড় ছাড়া আনুশকা সেখানেই সেন্সলেস অবস্থায় পড়ে আছে। রিধি বুঝতে পারে আনুশকার সাথে কি হয়েছে। সে চিৎকার করতে থাকে। সামার তাকে এসে উঠিয়ে নিয়ে যেতে চায়। রিধি বাধা দেওয়ার চেষ্টা করলেও কোনো কাজ হয় না। এদিকে বাইরের চিৎকার চেঁচামেচিতে সাক্ষীর ঘুম ভাঙে। সে দরজা খোলার চেষ্টা করে। সে দেখে দরজাটা বাইরে থেকে লাগানো। অন্যদিকে বাইরে সামার্থ রিধিকে জোরাজোরি করছিল, তাকে রেপ করার চেষ্টা করছিল। নিজেকে রক্ষা করতে না পেরে একটা সময় রিধি অবশেষে একটা ছুরি নিয়ে সামার্থের উপরে আঘাত করে এবং তাকে কয়েকবার আঘাত করার পরে সামার সেখানেই পড়ে থাকে। এটা দেখে হতবাক হয়ে যায় রিধি। সে কি করে ফেলেছে। এতক্ষণে সেন্স ফিরে পেয়েছে আনুশকা। সে বাইরে আসে। দরজা খুলে দেওয়ার পরে সাক্ষীও বাইরে আসে। তারা তিনজনই হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে। কি হয়ে গেল তারা বুঝতেই পারেনি যে এমন কিছু হবে। সামার্থকে দেখার পরে তারা দেখতে পায় সামার্থ সেখানে মারা গেছে। পুলিশরা যখন তাদের বয়ান নিচ্ছিল তারা দেখতে পাচ্ছিল তিনজনের বয়ান হুবহু একেবারে ম্যাচ করছে। পুলিশ অফিসার সিন্ধে বলতে থাকে, আমার কাছে মনে হয় মেয়েগুলো সত্যি বলছে, কারণ এই ধরনের বাজে লোককে মারার জন্য এই মেয়েদের কাছে অন্য কোনো মোটিভ থাকতেই পারে না। এরপরেই সেখানে মেয়েগুলোর মেডিকেল রিপোর্ট চলে আসে, যেখানে দেখা যায় তাদের কথা মতো রিধির উপরে ফোর্স করা হয়েছিল, কিন্তু তাকে রেপ করা হয়নি। অন্যদিকে আনুশকাকে রেপ করা হয়েছে আর সাক্ষী শারীরিক সম্পর্ক করেছিল। তাদেরকে সেখানেই একদিন রেখে দেওয়া হয়। অন্যদিকে পুলিশ অফিসার সিন্ধে সব কাগজপত্র নিয়ে তার হায়ার অফিসার কাছে যায় এবং পুরো কেসটা ব্রিফ করে। সেখানে তার হায়ার অফিসার বলে, যদি তোমার কাছে এই কেসটা একেবারে ক্লিয়ার থাকে তাহলে মেয়েগুলোকে যেতে দাও আর কালকে কোর্টে পাঠিয়ে দিও। পুলিশ অফিসার সিন্ধেও তাই করে। থানায় আসার পরে বলে, তোমরা এখন বাসায় যাও এবং কালকে ঠিক সময় মতো থানায় চলে আসবে। তোমাদের কোর্টে পাঠানো হবে। যেহেতু তোমাদের কেসটা অ্যাক্ট অফ সেলফ ডিফেন্সে গেছে তাই তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কোর্টে ঠিক সময় মতো হাজির হতে হবে। তারা তিনজনই বাসায় চলে আসে। এর কিছুক্ষণ পরেই থানায় আনু নামের একটি মেয়ে আসে। সে আসলে সামার্থের বডিটা ক্লেম করতে এসেছিল। সে প্রচণ্ড কান্না করছিল এবং রাগারাগি করছিল যে সামার্থকে কে খুন করেছে। সিন্ধে বলে, আপনি সামার্থের কি হন? মেয়েটি বলে, আমি সামার্থের ওয়াইফ, আমার আর সামার্থের বিয়ে হয়েছিল। সিন্ধে আনুকে যা যা হয়েছে সবকিছু খুলে বলে যে সামার্থের সাথে সাক্ষীর রিলেশন ছিল এবং তার ফ্ল্যাটে যাওয়ার পরে সাক্ষীর সাথে শারীরিক সম্পর্ক করে সামার্থ। এরপরে সে আনুশকাকে রেপ করে এবং অন্য মেয়েটিকেও সে রেপ করতে চাইছিল, আর সেখানেই খুন হয়। আনু কোনোভাবেই কথাটা বিশ্বাস করতে পারে না, কিন্তু পুলিশ অফিসার সিন্ধে আনুকে সব প্রুফ দেখায়, যেটা দেখার পরে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাসায় আসার পরে সাক্ষীকে পুলিশ স্টেশন থেকে কল করে এবং তাকে জিজ্ঞেস করা হয় সামার্থ যে ম্যারিজ ছিল সেটা কি আপনি জানতেন কিনা। কথাটা শুনে সাক্ষী অবাক হয়ে যায়। সে ভেঙে পড়ে। সে ভাবতে থাকে সামার্থ এতদিন তাকে চিট করেছে। পরের দিনে কোর্টে তাদের তিনজনকে পেশ করা হয়। সেখানে বলা হয় সেই তিনজন মেয়ের মধ্যে রিধি সামার্থকে খুন করেছে সেলফ ডিফেন্সের জন্য, কারণ ইতোমধ্যে সামার্থ একটি মেয়েকে রেপ করেছিল এবং রিধিকেও রেপ করার চেষ্টা করছিল। পুলিশও সেই পক্ষেই বয়ান দেয়। সবকিছু শোনার পরে সেলফ ডিফেন্সে কেসটা বন্ধ করে দেওয়া হয় এবং তিনজন মেয়েকেই সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে মিডিয়াতে এই কেসটা নিয়ে অনেক হইচই পড়ে যায় যে তিনজন মেয়ের মধ্যে একজন মেয়ে নিজেকে রক্ষা করার জন্য একজন রেপিস্টকে খুন করেছে আর আইন অনুযায়ী তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা মেয়েদের আত্মরক্ষার ক্ষেত্রে অনেক বড় একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। এরপরে একজন টিভি অ্যাঙ্কর সোনালীকে দেখানো হয়, যেখানে সে তার বসের সাথে কথা বলে। প্রাইম টাইমের শোটা আপনি আমাকে দেবেন বলছিলেন, কিন্তু তার বস তাকে বলে, সোনালী তুমি এখনো এই শোটার জন্য পারফেক্ট নাও, তোমাকে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। সোনালী বলে, এই শোটা পাওয়ার জন্য আমি কত কিছু করেছি, আপনাকে পর্যন্ত স্যাটিসফাইড করেছি। সেই বস বলে, এতটুকু করলে হবে না, আরও অনেক কিছু করতে হবে। বোঝাই যাচ্ছিল সোনালী তার নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে। এরপরেই দেখা যায় সোনালী সেই কেসটা নিয়ে পড়ে। সে অন্য একজন জার্নালিস্টের কাছ থেকে পুরো বিষয়টা জেনে নেয়। এরপরেই সোনালী চলে আসে পুলিশ অফিসার সিন্ধের কাছে। আসলে পুলিশ অফিসার সিন্ধের সাথে তার আগে থেকেই জানাশোনা ছিল। বিভিন্ন বড় কেস আসলে পুলিশ অফিসার সিন্ধে সোনালীকে খবরটা দিত, যাতে সে সবার আগে এই নিউজটা তার শোয়ে পাবলিশ করতে পারত। সোনালী সে জিজ্ঞেস করে, এই রেপ কেসটার ব্যাপারে আমাকে কেন বলা হয়নি?
সিন্ধে বলে, এটা ওপেন অ্যান্ড শার্ট কেস, এটার ভেতরে তেমন কোনো টুইস্ট নেই। সেলফ ডিফেন্সের জন্য মেয়েটি মার্ডার করেছে, কোর্ট তাদের ছেড়েও দিয়েছে, এই জন্যই তোমাকে জানানো হয়নি। সোনালি সিন্ধের সাথে আরও কিছু কথা বলে এই কেসের ব্যাপারে, আরও কিছুটা জেনে নেয়। অবশেষে এই কেসটা নিয়ে সে একটি শো করে। সাক্ষী আনুশকা নিউজটা দেখার পরে একেবারে হতাশ হয়ে পড়ে। পুরো দেশবাসী বিষয়টা এখন জেনে যাবে, তাদের বিভিন্নভাবে প্রশ্ন করা হবে, যেখানেই যাবে সেখানেই প্রশ্নের মুখোমুখি হতে হবে, তাদের ক্যারিয়ারটা পুরোপুরি শেষ হয়ে গেল। অন্যদিকে রিধিও যেন সেই ঘটনা ভুলতে পারছিল না। বারবার তাকে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে ফোন করা হচ্ছিল, তারা একেবারে ট্রমার মধ্যে ছিল। ঠিক তখনই দরজায় একটা নক হয়। শ্রীনিবাস আয়ার নামের একজন সিবিআই পুলিশ অফিসার সেখানে চলে এসেছে। তারা বলছে তাদের উপরে এই কেসটা হ্যান্ড ওভার করা হয়েছে, এখন থেকে এই কেসটা তারা ইনভেস্টিগেশন করবে। সেখানে সব কাগজপত্র ঠিকভাবে পড়ে নেয় সাক্ষী, কারণ সে একজন লয়ার। শ্রীনিবাসন তাদের বলে, আপনারা কালকে 3টা বাজে আমার অফিসে এসে দেখা করবেন। পরের দিনই তারা চলে আসে পুলিশ অফিসার সিন্ধের কাছে এবং জানায় যে সিবিআই কেসটা কিভাবে পেল। তখনই সিন্ধে বলে, আসলে সামার্থের ওয়াইফ আনু এই কেসটায় অ্যাপ্লিকেশন করার মাধ্যমে সিবিআইয়ের উপরে হ্যান্ড ওভার করতে বলেছে, আর সেটাই করা হয়েছে। কিন্তু তোমরা টেনশন করো না, তোমাদের কথা যদি সত্যি হয়, তোমরা যদি নির্দোষ হও, তাহলে সিবিআই তোমাদের কিছু করতে পারবে না। এরপরে তারা 3জনই সিবিআইয়ের অফিসে চলে আসে। সেখানে শ্রীনিবাসন আয়ার তাকে জিজ্ঞেস করে যে শুরু থেকে কি কি হয়েছে আমাকে খুলে বলো। সাক্ষী বলতে থাকে, আমাদের জবানবন্দি দেওয়া হয়েছে পুলিশের কাছে, আপনি সেটাই চেক করে নিন, এসব কথা বারবার বলতে পারবো না। এতে শ্রীনিবাসন রেগে যায় এবং তাকে ধমকায় আর বলে, যেটা বলেছি সেটা বলো। এতে সাক্ষী ভয় পেয়ে যায় এবং বলতে শুরু করে, আবার শুরু থেকে সবকিছু খুলে বলে। এরপরে শ্রীনিবাসন সাক্ষীকে জিজ্ঞেস করে, তোমরা একই অফিসে কাজ করতে, অথচ তুমি জানতে না যে সামার্থ ম্যারিড? সাক্ষী বলে, ও দিল্লি অফিসে কাজ করত আর আমি মুম্বাই, আর আমাদের শুধুমাত্র মাঝে মধ্যে একটু একটু ফোনে কথা হতো। শ্রীনিবাসন বলে, মাঝে মধ্যে? আমার তো মনে হয় তোমরা কথাই বলতে না, না হলে 3 মাসের মধ্যে মাত্র 3বার তোমাদের ফোনে কথা হয়েছে। সাক্ষী বলে, আসলে সামার সবসময় আমাদের রিলেশনের ব্যাপারটা গোপন রাখতে চাইতো, এছাড়া সে ফোনে কথা বলতে ভালোবাসতো না, সে সবসময় দেখা করতে ভালোবাসতো। এরপরে শ্রীনিবাসন সাক্ষীকে জিজ্ঞেস করে, সামার্থের সাথে প্রথম কিভাবে তোমার রিলেশন শুরু হয়, প্রথম কিভাবে দেখা হয়, সবকিছু খুলে বলো। সাক্ষী বলতে শুরু করে যে একই অফিসে তারা কয়েকবার দেখা হয়েছে, কিন্তু কখনো কথা হয়নি। এরপরে গোয়ায় তাদের অফিস থেকে একটি কনফারেন্সে নিয়ে যাওয়া হয়। সেখানেই প্রথমবারের মতো সে এবং সামার্থ কথা বলতে শুরু করে, আর কথায় কথায় একটা সময় সামার্থ তাকে প্রপোজ করে বসে। সাক্ষী আগে থেকেই তাকে পছন্দ করত, কিন্তু কখনো বলে উঠতে পারেনি। আর যখন সে সামার্থের কাছ থেকে প্রপোজালটা পায়, সে অনেক খুশি হয়ে যায়, সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু সামার্থ তাকে বলেছিল তাদের এই রিলেশনের কথাটা গোপন রাখার জন্য, কারণ অফিসে জানাজানি হলে অফিসের লোকেরা বিভিন্ন কথা বলবে এই বিষয় নিয়ে। এরপরে তারা রিধির কাছে চলে আসে। শ্রীনিবাসন বলে, তোমার বান্ধবী সাক্ষী তো একজন লয়ার, তো তার সাথে থেকে থেকে তো নিশ্চয়ই এতদিন অনেক কিছু শিখে গেছো। যেমন একজন ক্রিমিনালের সাথে কেউ থাকলে তার মাইন্ডটাও ক্রিমিনাল মাইন্ড হয়ে যায়, ঠিক একই রকম একজন লয়ারের সাথে থেকে থেকে তোমরা অনেক কিছু শিখে গেছো, যে ক্রাইম করে কিভাবে পার পাওয়া যাবে। শ্রীনিবাসন রিধিকে জিজ্ঞেস করে, সামার তোমাকে রেপ করার চেষ্টা করেছিল, কিন্তু এর আগে কি তুমি ভার্জিন ছিলে? কথাগুলো শুনে রিধি একেবারে লজ্জায় মাথা নিচু করে বসেছিল। শ্রীনিবাসন বলে, যদি তুমি ভার্জিন না হও, তাহলে শেষবারের মতো কবে শারীরিক সম্পর্ক করেছিলে সেটা আমাকে বলো, আমি তোমার বন্ধুর মতো। কিন্তু রিধি কোনোভাবেই মুখ খুলতে পারছিল না। বারবার জিজ্ঞেস করেও শ্রীনিবাসন আয়ার যখন এইসব প্রশ্নের কোনো উত্তর পাচ্ছিল না, তখন সে রিধিকে বলে, সেদিন রাতে কি কি হয়েছে শুরু থেকে বলো। সে রিধির মুখ থেকেও সবকিছু শুরু থেকে শোনে। তখনই সেখানে সামার্থের ওয়াইফ চলে আসে। সে শ্রীনিবাসনের আয়ের সাথে কথা বলতে থাকে, বলে, কেসটা কত দূরে গেল? আমি চাই 3জন মেয়েই শাস্তি পাক। আমি জানি এরা মিথ্যে বলছে, আর যে করেই হোক এইদের 3জনকে ফাঁসাতে হবে। শ্রীনিবাসন বলে, আপনি টেনশন করবেন না, আমি বিষয়টা দেখছি, ওরা কোনোভাবেই পার পাবে না। এরপরে আনুশকাকে ডাকা হয়। শ্রীনিবাস আনুশকাকে প্রশ্ন করে, তুমি কি কালারের আন্ডারগার্মেন্টস পরেছ? কথাটা শুনে অবাক হয়ে যায় আনুশকা। সে হা করে বসে থাকে, এইসব কি প্রশ্ন করা হচ্ছে তাকে। শ্রীনিবাসন এরপরে তাকে আবারও জিজ্ঞেস করে, যেদিন তোমার সাথে রেপ হয়েছে সেদিন তুমি কি কালারের আন্ডারগার্মেন্টস পরেছিলে? আনুশকা বলে,
সেগুলোর সাথে এই কেসের কি সম্পর্ক? আপনি এই ধরনের প্রশ্ন কেন করছেন? তখন আয়ার বলে, এগুলোর সাথে কি সম্পর্ক সেটা তোমাকে জানতে হবে না। যে প্রশ্নগুলো করছি সেটার উত্তর দাও। তুমি যে ধরনের মেয়ে সেটা আমি ভালো করে জানি। সামার তোমাকে রেপ করার পরে রিধি তাকে খুন না করলেও বেচারা এমনিতেই এইডসে মারা যেত। কথাটা শুনে আনুশকা একেবারে ভেঙে পড়ে। এরপরে সেই দিন রাতেই শ্রীনিবাসন আয়ার এবং অন্য একজন পুলিশ অফিসার চলে আসে সেই বাড়ির দারোয়ানের সাথে দেখা করতে। তাকে তারা বলে, কি কি হয়েছে সেদিন খুলে বলো। দারোয়ান বলে, যা হওয়ার ফ্ল্যাটে হয়েছে, আমি কিছু জানি না। তখন সেই তিনজন মেয়ের ব্যাপারে জিজ্ঞেস করে আয়ার। দারোয়ান বলে, আনুশকা ম্যাডাম কেমন যেন, সে সপ্তাহে প্রতিদিনই ভালো থাকে, কিন্তু ফ্রাইডে এবং স্যাটারডে সে পার্টিতে যায় আর একেবারে টোটালি ড্রিঙ্কস করে মাতাল হয়ে বাড়ি ফেরে। একবার তো গেটের সামনেই সে পড়ে গিয়েছিল, আমি তাকে বাসায় দিয়ে এসেছিলাম। আর অন্যদিকে রিধি ম্যাডামের একজন বয়ফ্রেন্ড আছে, তাদের বিষয়টাও অদ্ভুত। মাঝে মধ্যে রিধি ম্যাডামের সাথে তার বয়ফ্রেন্ড অনেক ভালো করে কথা বলে, কিন্তু আবার মাঝে মধ্যে নিচেই তারা ঝগড়া শুরু করে দেয়। আর সাক্ষী ম্যাডামকে মাঝে মধ্যে একটা গাড়ি ছেড়ে দিয়ে যায়। গেটের সামনে গাড়িটি আসার পরেই সাক্ষী ম্যাডাম আর লোকটা কিছুক্ষণ কথা বলে, অবশেষে তারা সেখান থেকে চলে যায়। এরপরে সোনালীকে পুলিশ অফিসার সিন্ধের সাথে দেখা করতে যায়। বলে, স্যার, আপনি তো একটা রেপ আর মার্ডার কেসটা 48 ঘন্টার মধ্যে সলভ করে ফেলেছেন, আমি আপনার এক্সক্লুসিভে একটা ইন্টারভিউ নেব। কথা মতো সোনালী তার পরের দিনই চলে আসে তার ক্যামেরাম্যানকে নিয়ে, আর সিন্ধের এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ নিতে শুরু করে। টিভিতে সেটাই দেখছিল আনুশকা। তখনই সেখানে চলে আসে শ্রীনিবাসন আয়ার এবং তার টিম। শ্রীনিবাসন পূজা এবং উমেশকে বলে ঘরের প্রত্যেকটা কোণা কোণা সার্চ করতে, এবং সে আনুশকাকে বলে, কোথায় তোমার রেপ হয়েছে সেটা আমাকে দেখাও। সেই রুমে নিয়ে যায়। শ্রীনিবাসন আয়ার তাকে তেমন কোনো প্রশ্ন না করে অপমানজনক কথা বলতে থাকে। আনুশকার আন্ডারগার্মেন্টস নিয়ে বলতে থাকে, এটা তো অনেক সুন্দর, তুমি কি সেদিন এটাই পড়েছিলে? আনুশকা তখন বাসায় একাই ছিল, সে প্রশ্নগুলোতে একেবারে অস্বস্তি বোধ করছিল। ঠিক তখনই তাদের বাসার কাজের মেয়ে চলে আসে। শ্রীনিবাসন কাজের মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কাজের মেয়ে বলে, আমি তো শুধু দিনে কাজ করেই চলে যাই, রাতে কি হয়েছে সেই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। সেখান থেকে কিছু না পেয়ে তারা যখন চলে আসছিল, পূজা বলতে থাকে, স্যার, আমার মনে হয় মেয়েগুলো সত্যি বলছে, কারণ এখন পর্যন্ত আমরা একটা ক্লু পর্যন্ত পাইনি যেটা থেকে আমরা কেসটা নতুন করে শুরু করতে পারি। আয়ার বলে, এই মেয়েগুলো আমাদের যা দেখাচ্ছে আমরা শুধুমাত্র সেটাই দেখছি। এছাড়া একটা জিনিস খেয়াল করেছো, এত বড় একটা অ্যাপার্টমেন্ট অথচ একটাও সিসিটিভি ক্যামেরা নেই। এরপরে আয়ারকে দেখা করতে দেখা যায় তার হায়ার অফিসারের সাথে, যে তাকে বলে, এই কেসটা শাটডাউন করে দাও, এই কেসটা ওপেন অ্যান্ড শাট কেস, এখানে কিছু নেই, তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। 1300 কোটি টাকার একটা স্ক্যাম হয়েছে, তুমি সেই কেসটায় কাজ করো। কিন্তু আয়ার বলে, স্যার, আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি এই কেসটার একটা ব্রেক থ্রু এনে দেব। বারবার সেই হায়ার অফিসার না করার সত্ত্বেও আয়ার তাকে রিকোয়েস্ট করে। অবশেষে হায়ার অফিসার বলে, ঠিক আছে, আর কিছুদিন তোমাকে সময় দিলাম, যদি কিছু করতে না পারো তাহলে এই কেসটা তোমাকে ছেড়ে দিতে হবে। এদিকে সোনালীকে দেখা যায় তার বসের সাথে কথা বলছে। পুলিশ অফিসার সিন্ধেকে নিয়ে সে একটা শো করতে চায়, কিন্তু তার বস বলে, এই কেসটার ভিতরে কি এমন আছে, অ্যাক্ট অফ সেলফ ডিফেন্সে মেয়েটা মার্ডার করেছে, আর পুলিশ অফিসার সিন্ধে এতে কি এমন কাজই বা করেছে, শুধু মেয়েগুলোর জবানবন্দি নিয়েছে, তাদের কোর্টে পেশ করে দিয়েছে, শেষ। এই ধরনের লেম কেসগুলো ক্রাইম শোতে প্রচার করার কোনো মানেই হয় না। পরদিন দেখা যায় আবারও তিনজনকে সিবিআইয়ের অফিসে ইন্টারোগেশনের জন্য ডাকানো হয়। আবারও তিনজনকে সেই একই ধরনের উল্টোপাল্টা প্রশ্ন করা হয়, কিন্তু সেখান থেকে কোনো ব্রেক থ্রুই তারা বের করতে পারে না। তারা সেখান থেকে বাসায় ফেরে। আনুশকা টিভি নিউজে দেখতে পায় রিধি সেই টিভি চ্যানেলকে বলেছে সে একটা ইন্টারভিউ দিতে চায়। এটা শুনে আনুশকা এবং সাক্ষী দুজনেই অবাক হয়ে যায়। তারা বলে, কেন এসব মানুষকে জানাতে হবে, এমনিতেই আমাদের ক্যারিয়ার হুমকির মুখে, সিবিআইয়ের অফিসে যাওয়া আসা করতে করতে আমাদের জীবনটা শেষ, তুমি এটা কেন করলে? রিধি বলে, আমি সত্যিটা সবাইকে জানাতে চাই। পরের দিনই দেখা যায় সোনালী এবং রিধি সেই শোতে কথা বলছিল। রিধি সেখানে সবকিছু খুলে বলে। এছাড়া রিধি আরও বলে, মুম্বাই পুলিশ কেসটাকে যথেষ্ট সেন্সিটিভভাবে নিয়ে সমাধান করেছে, কিন্তু সিবিআই এখন তাদের হ্যারাস করছে। কয়েকদিন পরপরই তাদের সিবিআই অফিসে নিয়ে ইন্টারোগেশন করা হচ্ছে, আর ইন্টারোগেশন করার নামে তাদের এমন কিছু প্রশ্ন করা হচ্ছে যেগুলো প্রশ্নের উত্তর দিতে তাদের মুখ লজ্জায় নিচু হয়ে যাচ্ছে।
সবকিছু শোনার পরে সোনালি সেখানে সিবিআইয়ের প্রচণ্ডভাবে ট্রল করতে থাকে যে সিবিআই শুধুমাত্র ওপেন অ্যান্ড শাট কেসটা নিয়ে বাড়াবাড়ি করার চেষ্টা করছে। এই কেসটাতে সিবিআই নিজেদের পার্সোনাল ইন্টারেস্ট বয়ে আনছে। আসলে তার প্রমাণ করতে চাইছে মুম্বাই পুলিশের চাইতে তারা বেশি দক্ষ এবং মুম্বাই পুলিশকে তারা হেয় করতে চাইছে। এই নিউজটাই বাসায় বসে দেখছিল আয়ার। তখনই তাকে সামার্থের ওয়াইফ আনু কল করে আর বলে, তুমি এগুলো নিয়ে টেনশন করো না, মিডিয়া এইসব কিছু করবে, কিছুদিন পরে আবার একাই তারা শান্ত হয়ে যাবে। তুমি তোমার কাজটা করো, তুমি আমাকে প্রমিস করেছো সেই মেয়েগুলোকে এই কেসটা থেকে বের হতে দেবে না তুমি। এদিকে সাক্ষীর বস যখন তাকে নিয়ে একটি মিটিং করছিল, সে দেখতে পায় সাক্ষী একেবারেই অমনোযোগী। তার মনটা খুবই খারাপ। সে কারণ জিজ্ঞেস করে। সাক্ষী সবকিছু খুলে বলে যে এই কয়েকদিন ধরে তাদের উপরে কি যাচ্ছে। তার বস তাকে বলে, আমি তোমাকে কথা দিচ্ছি, বিষয়টা আমি দেখব। এদিকে আয়ার কথা বলতে এসেছিল আবারও সেই দারোয়ানের সাথে, কিন্তু সেখানে আসার পরে দেখতে পায় রাতের বেলায় দারোয়ানের রুমে একটি মেয়ের সাথে সে শারীরিক সম্পর্ক করছে। এটা সে উকি মেরে দেখতে থাকে। একটা সময় তারা দুজনেই খেয়াল করে ফেলে যে তাদের কেউ দেখছে। তারা বের হয়ে আসে। দেখা যায় সেই মেয়েটা আর কেউ ছিল না, সে ছিল রিদিদের বাসায় কাজ করা সেই কাজের মেয়েটি। বাইরে আসার পরে আয়ার সেই কাজের মেয়েকে একটি ভিডিও দেখায়, যেখানে কিছুক্ষণ আগে তারা যেটা করছিল সেটার ভিডিওই ধারণ করে নিয়েছিল আয়ার। সে মেয়েটিকে ভয় দেখায়, বলে তুমি যদি সত্যিটা না বলো তাহলে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে। কাজের মেয়েটি ভয় পেয়ে যায় এবং তাকে সেখানে কিছু একটা বলে। এরপরে বানসাল এবং সাক্ষী দেখা করতে আসে সিবিআইয়ের হায়ার অফিসারের কাছে। বানসাল তাকে বলে, এটা একটা ওপেন অ্যান্ড শাট কেস। রিধি যদি ছেলেটাকে খুন না করত তাহলে সে তাকে রেপ করত। এই ওপেন অ্যান্ড শাট কেসটাতে সিবিআই কি খুঁজছে আমি বুঝতে পারছি না। তারপরেও তারা যদি কেসটাকে একটু সেন্সিটিভলি হ্যান্ডেল করত। তারা মেয়েগুলোকে হ্যারাস করছে, ইন্টারোগেশন নামে অদ্ভুত সব প্রশ্ন করছে, এগুলো মেনে নেওয়া যায় না। তখন সেই হায়ার অফিসার বলে, আসলে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই কেসটা সিবিআইয়ের কাছে আসে, তার কিছু করার নেই। এরপরে সেখানে সে আয়ারকে ডাকে। বানসাল তাকে বলে, এরকমভাবে হ্যারাস করার কি আছে? তখন আয়ার বলে, আমি তো এখন ইনভেস্টিগেশন শুরুই করিনি, মেয়েগুলো যদি কিছু নাই করে তাহলে তাদের এত ভয় পাওয়ার কি আছে? আর আপনি এখানে কেন এসেছেন? আপনি তো একজন লয়ার। এই মেয়েগুলোর আপনার দরকার তখনই পড়বে যখন কেসটা কোর্টে উঠবে। এতে বানসাল একটু রেগে যায় এবং সেখানে আয়ারকে অপমান করে। আয়ারও এতে রেগে যায়। এই জন্য আয়ার তার টিমকে দিয়ে তাদের তিনজনকেই কাজে থেকে ডেকে নিয়ে আসে সিবিআইয়ের অফিসে ইন্টারোগেশন করার জন্য। সেখানে রিধিকে প্রশ্ন করা হয়, বলে তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? রিধি বলে হ্যাঁ। বলে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে কখনো শারীরিক সম্পর্ক করেছো? রিধি আবারও বলে, সেই কেসটার সাথে এটার কি সম্পর্ক? সেখানে আরও এই ধরনের অবান্তর অনেক ধরনের প্রশ্ন করতে থাকে আয়ার। রিধি বলে, আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ অনেক আগেই হয়ে গেছে, এখন আমরা সেপারেটলি থাকি, আমাদের সাথে কথাও হয় না। সেখানে এই বিষয়টা নিয়েও মজা করতে থাকে আয়ার এবং তার অফিসার উমেশকে দিয়ে বাজেভাবে ইঙ্গিত করায় রিধিকে দিয়ে। এরপরে বারবার আবারও সেই তার বয়ফ্রেন্ডের কথাই জিজ্ঞেস করতে থাকে, যার নাম ছিল রকি। রিধি বলে, আমাদের অনেকদিন আগে ব্রেকআপ হয়েছে, ও কোথায় থাকে কি করে আমি কিচ্ছু জানি না। আয়ার বলে, সেদিন কি হয়েছিল আমি তোমাকে বলছি। সেদিন সামার যখন তোমাকে জোরাজোরি করছিল ঠিক সেই সময়টাতে তোমাদের বাসায় চলে আসে রকি। তুমি ভয় পেয়ে গিয়েছিলে। তুমি সামারকে একটা ঘরে আটকে রেখেছিলে আর দরজা খুলেছিলে। রকি তোমাকে বকাঝকা করছিল আর টর্চার করছিল যে কেন তুমি দরজা খুলতে লেট করলে। তুমি বিভিন্ন বাহানা দিতে থাকো, কিন্তু ঠিক তখনই সে সামার্থের গলার আওয়াজ শুনতে পায় আর দরজা খুলে দেখে যে সেখানে সামার্থী রয়েছে। অবশেষে একটা সময় এটা দেখে সে রেগে যায় আর ভুল বোঝে, ভাবে তুমি হয়তো সামার্থের সাথে কোনো কিছু করার জন্য তাকে এখানে নিয়ে এসেছো। তাই জিদের বসে তোমার বয়ফ্রেন্ড রকি তাকে মেরে ফেলে। এটা দেখে তোমরা অবাক হয়ে যাও এবং রকিকে সেখান থেকে পাঠিয়ে দাও। রিধি বলে, না স্যার, আপনি আপনার মন গড়া কথা বলছেন, এই ধরনের কোনো কিছুই হয়নি। এরপরে আনুষ্কাকে প্রশ্ন করতে থাকে, বলে তোমার ধারণার মাধ্যমে আমরা জানতে পেরেছি তুমি প্রত্যেক শুক্র এবং শনিবারে পার্টিতে যেতে এবং একেবারে মদ খেয়ে মাতাল হয়ে বাসায় ফিরতে। এরপরে সেই পার্টিগুলোতে তুমি কি করতে? এই পর্যন্ত কতজনের সাথে শারীরিক সম্পর্ক করেছ? প্রশ্নগুলো শুনে একেবারেই অবাক হয়ে যায় আনুষ্কা। সেই সব প্রশ্নের কোনো উত্তর দেয় না, বলে স্যার আমাদের মাফ করে দিন, এই ধরনের প্রশ্ন করবেন না, কেস রিলেটেড কিছু প্রশ্ন করুন। আয়ার বলে, ঠিক আছে। সেদিন যখন রিধি সামার্থকে খুন করছিল তখন তুমি কোথায় ছিলে?
আনুশকা বলতে থাকে সামার যখন তাকে রেপ করেছিল তখন সে তাকে অনেক টর্চারও করেছিল, যার ফলে একটা সময় সে সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরে চিৎকার চেঁচামেচিতে তার জ্ঞান ফেরে। সে বারবার নিজেকে বাঁচানোর জন্য চিৎকার করছিল। অবশেষে একটা সময় আমি যখন কাপড় চোপড় পরে বাইরে বের হয়ে আসি, দেখতে পাই সামার্থ সেখানে পড়ে আছে আর রিধি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। সেই ধরনের কোনো ইনফরমেশন না পেয়ে আয়ার রেগে যায় এবং আনুশকাকে টর্চার করে। উমেশকে বলে মেয়েটাকে এমনভাবে টর্চার করবে যাতে ও সোজা হয়ে দাঁড়াতে না পারে। সিবিআইয়ের অফিস থেকে ফেরার পথে আনুশকা একেবারেই মনমরা ছিল। বাসায় এসে শুধু সেই কথাগুলোই ভাবে। একটা সময় সেই কথাগুলো মনে করে সে চিৎকার করে কান্না করতে থাকে। রিধি তাকে থামাতে চায় কিন্তু কোনোভাবেই থামাতে পারছিল না, শান্ত করতে পারছিল না। একটা সময় সাক্ষীকে কল করা হয়। সাক্ষীও তাকে শান্ত হতে বলে। আয়ার এরপরে একজন পিৎজা ডেলিভারি বয়ের সাথে দেখা করে। বলে সেই দিন রাতে তুমি ওই অ্যাপার্টমেন্টেই তো গিয়েছিলে পিৎজা ডেলিভারি করতে। ছেলেটি বলে হ্যাঁ, ওই অ্যাপার্টমেন্ট থেকে যে কোনো অর্ডার আসলে আমি চলে যাই ডেলিভারি করতে। সেদিন রাতেও আমি গিয়েছিলাম। তখন সেখানে 3 জন মেয়ের ছবি দেখানো হয়। বলে সেই দিন যখন তুমি পিৎজা ডেলিভারি করেছিলে সেখানে এরা 3 জন ছিল কিনা। তখন ছেলেটি বলে হ্যাঁ, এরা 3 জনই ছিল। কিন্তু যখনই সামার্থের ছবি দেখানো হয় ছেলেটি বলে না, এই ছেলেটি সেখানে ছিল না, অন্য কেউ ছিল, অন্য একজন ছেলে ছিল। আয়ার সেখান থেকে চলে যায়। ঠিক তখনই দেখা যায় পাশে বসে লুকিয়ে কথাগুলো শুনছিল টিভি অ্যাঙ্কর সোনালি। এদিকে সোনালির অ্যাসিস্ট্যান্ট অনিতা তাকে কিছু ফাইল দেখায়, যেটা দেখে সোনালি অবাক হয়ে যায়। অন্যদিকে এই কেসটা কোর্টে ওঠে। সেখানে বানসাল তাদের হয়ে কেসটা লড়ে। সেখানে সে প্রমাণ করে দেয় এটা একটা ওপেন অ্যান্ড শার্ট কেস। সেলফ ডিফেন্সের জন্যই মেয়েটি খুন করেছে, এছাড়া কিছু নেই। সিবিআই এই কেসটাকে শুধু শুধু টানছে আর হ্যারাস করছে মেয়েগুলোকে ইন্টারোগেশন নামে বিভিন্ন অদ্ভুত উদ্ভট প্রশ্ন করছে। জাজ যখন বিপক্ষ দলের উকিলকে কনক্রিট এভিডেন্স সাবমিট করতে বলে সেখানে তারা তেমন কোনো এভিডেন্সই সাবমিট করতে পারেনি। আয়ার বলে তার কিছুটা সময় লাগবে। অবশেষে জাজ 1 সপ্তাহ সময়ের মধ্যে কেসটাকে সলভ করতে বলে, আর না হলে এই কেসটাকে ক্লোজ করে দেওয়ার কথা বলে। এদিকে আয়ার কেসটা নিয়ে ভাবতে থাকে। এরপরে রাতের বেলায় উমেশকে নিয়ে সে একটি নাইট ক্লাবে চলে যায়, যেখানে রিদির বয়ফ্রেন্ড রকিকে তারা দেখতে পায় এবং তার সাথে কিছু কথা বলার চেষ্টা করে। কিন্তু রকি ড্রিঙ্কস করেছিল, মাতাল ছিল, তাই সেখানে তারা কথা বলতে পারে না। এদিকে সোনালি তার টিভি শোতে প্রচার করে থাকে যে সিবিআইয়ের ভাষ্যমতে সেই দিন রাতে সেই 3 জন মেয়ে এবং সামার ছাড়াও অন্য একজন ছেলেও সেখানে ছিল। সেই রহস্যময় লোকটা কে? এই নিউজটা দেখার পরে সিন্ধের হায়ার অফিসার তাকে কল করে আর বলে তুমি তো বলেছিলে কেসটা ওপেন অ্যান্ড শার্ট কেস, কিন্তু সিবিআই বলছে সেই দিন রাতে 3 জন মেয়ে ছাড়াও সেখানে আরও একজন ছেলে ছিল, সেটার কি হবে? সিন্ধে বলে স্যার, আমি অনেক ভালোভাবে ইনকোয়ারি করেছি, মেয়েগুলোর জবানবন্দি রেকর্ড করেছি, এছাড়া সেই দারুণের সাথেও কথা বলেছি, এমন কিছুই আমি পাইনি। সিবিআই হয়তো শুধু শুধু কেসটা টানার জন্যই এমন কিছু করছে। তাদের হাতে যদি এভিডেন্স থাকতোই তাহলে আদালতে তারা সাবমিট কেন করতে পারলো না? আপনি স্যার এটা নিয়ে টেনশন করবেন না। এদিকে সোনালীকে একটি কফি শপে আয়ারের সাথে দেখা করতে দেখা যায়। সেখানে তারা কিছু কথা বলে। সোনালী আসলে অনেকদিন থেকেই রকিকে ফলো করছিল। সেই দিন নাইট ক্লাবে যখন উমেশ এবং রকি কথা বলার চেষ্টা করছিল তখনও সেখানে সোনালী ছিল। সোনালী একটা সময় রকির সাথে কথা বলে এবং তার সাথে অন্তরঙ্গ হয়, কিন্তু সেখানে সে দেখতে পায় রকি অন্তরঙ্গ হওয়ার ক্ষমতা রাখে না, সে অক্ষম। আর এটাই সোনালী ভিডিও করে ফেলে আর বলে তুমি যদি আমাকে এই কেসটাতে হেল্প না করো তাহলে এই ভিডিওটা আমি সবার কাছে ভাইরাল করে দেব। পরের দিন আয়ার এবং উমেশ বসে কথা বলছিল। সেখানে আয়ার তাকে বলে আমার নিশ্চয়ই মনে হচ্ছে আমি যেটা ভাবছি সেটাই হয়েছে। সেদিন ওই ফ্ল্যাটে 4 জন ছাড়াও আরও কেউ ছিল, আর সেটা রকি হতে পারে। রকিকে আমার চাই, তুমি যাও রকিকে খুঁজে নিয়ে এসো। এদিকে সেদিন রাতেই অনিতা এবং সোনালী একটি জায়গায় দাঁড়িয়ে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে সেখানে বাইকে করে একটি ছেলে আসে। বাইকে ছেলেটি তাকে একটি ফাইল দেয় এবং অনিতা গাড়ি থেকে নেমে যায়। কিন্তু অনিতা দেখতে পায় যে ছেলেটি ফাইল দেওয়ার বিনিময়ে সোনালীর সাথে অন্তরঙ্গ হয়। এইসব কিছু দেখার পরে অনিতা যেন বিশ্বাসই করতে পারছিল না। তার ম্যাডাম সোনালী কিছু ইনফরমেশনের জন্য নিজেকে এইভাবে বিলিয়ে দিচ্ছে। এদিকে রাতের বেলা আবারও আয়ার সেই কেসটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু সেখানে কিছু না পায় সে বিরক্ত হয়ে যায়। পরের দিন অফিসের মধ্যেই অনিতা সোনালীকে জিজ্ঞেস করে যে কালকের ওই বিষয়টা কি ছিল।
শুধুমাত্র ইনফরমেশনের জন্য। সোনালি বলে, ক্যারিয়ার গড়তে হলে এরকম একটু স্যাক্রিফাইস করতেই হয়। তুমি যেদিন এটা বুঝে যাবে সেদিন তুমি অনেক বড় হয়ে যাবে। এখন চলে যাও। এদিকে উমেশ কল করে আয়ারকে। সে বলে রকিকে সে খুঁজে পাচ্ছে না। সে শুনেছে যে রকি গোয়াতে চলে গেছে। আয়ার তাকে গোয়াতে যেতে বলে। সেখান থেকে আয়ার চলে আসে রিধি এবং আনুষ্কার সাথে দেখা করতে। সে রিধিকে জিজ্ঞেস করে রকি কোথায়। রিধি বারবার একই কথা বলে যে সে জানে না, তার সাথে রকির ব্রেকআপ হয়ে গেছে। রিধিকে বারবার প্রশ্ন করেও একই উত্তর পেয়ে কিছুটা রেগেই যায় আয়ার। রাতে খাবার খাওয়ার সময় সামার্থের স্ত্রী অনু আয়ারকে কল করে আর তাকে কিছুটা অপমান অপদস্থ করে। বলে, তোমার দ্বারা যদি কাজটা না হয় আমাকে বলে দাও, আমি অন্য কাউকে খুঁজে নেব। চারদিক থেকে মেয়েগুলো সিম্প্যাথি পাচ্ছে, আর তুমি কি করছো? এদিকে মিডিয়ার লোকেরা সিন্ধিকে প্রশ্ন করতে থাকে, আপনি তো বলেছিলেন যে কেসটা ওপেন অ্যান্ড শাট কেস, কিন্তু সিবিআইয়ের মতে সেই দিন রাতে পঞ্চম একজন ব্যক্তি সেই ফ্ল্যাটে ছিল। মুম্বাই পুলিশ সেটা কেন বুঝতে পারেনি? সিন্ধে বলে, সেটা মিথ্যে, আমি এই ধরনের কোনো প্রমাণ পাইনি। আর সিবিআই যদি এতটাই নিশ্চিত যে সেই দিন তারা প্রমাণটা পেয়েছে যে সেখানে অন্য কেউ ছিল, তাহলে তার নাম কেন প্রকাশ করছে না? আসলে এগুলো গুজব ছড়াচ্ছে। সিবিআই মুম্বাই পুলিশকে সবসময় নিচু করতে চায়। আসার সময় সিন্ধের সহকারী পুলিশ অফিসার তাকে বলে, স্যার, কেসটাতে মনে হয় আমরা ফেঁসে যাচ্ছি। যদি সিবিআই প্রমাণ করে দেয় সেই দিন ফ্ল্যাটে অন্য কেউ ছিল, তাহলে কিন্তু আপনার চাকরিটা চলে যেতে পারে। সিন্ধে কাউকে কল করে আর বলে, সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে। যদি কেসটাতে আমি একবার ফেঁসে যাই তাহলে তুমিও কিন্তু বাঁচবে না। এদিকে আনিতা সোনালির কথাগুলো এবং সেই কাজ কারবারগুলো একেবারেই মেনে নিতে পারছিল না। তাই সে সোনালির কাছে আসে আর বলে, আমার নিজেকে স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে, আমার এক সপ্তাহের একটা ব্রেক লাগবে। আনিতা সেখান থেকে চলে যায়। সিন্ধে এবং তার সহকারী পুলিশ অফিসার সোনালির বাসায় চলে আসে। সে তাকে জিজ্ঞাসাবাদ করে সেই রেপ মার্ডার কেসে। বলে, তুমি তোমার টিভি শোতে বলেছিলে যে পঞ্চম একজন ব্যক্তি রয়েছে সেই ফ্ল্যাটে, সেদিন রাতে ছিল। সে কে, আর তুমি এই নিউজটা কিভাবে পেলে, তাও আবার সিবিআইয়ের আগে? সোনালি বলে, সেই কৈফত আমি তোমাকে দেব না, তুমি এখানে কেন এসেছো সেটা বলো। সিন্ধে বলে, আমি শুনতে পেরেছি রিধির একজন বয়ফ্রেন্ড রয়েছে, সেই বয়ফ্রেন্ডের ব্যাপারে আমার একটু ইনফরমেশন চাই। সোনালি তাকে তেমন ইনফরমেশন না দিলেও রকির নাম এবং ঠিকানা কিছু একটা বলে দেয়। সিন্ধিকে এদিকে সেখান থেকে আসার সময় অনেক টেনশনে থাকতে দেখা যায়। তখনই তাকে কেউ একজন কল করে এবং একটা ঠিকানা দেয়। এদিকে সিবিআইয়ের এসব হ্যারাসমেন্ট সহ্য করতে করতে রিধিও অসুস্থ হয়ে যায়। এদিকে গোয়াতে অবশেষে রকির ঠিকানা পেয়ে যায় উমেশ। সে বাড়িতে আসে, কিন্তু বাড়িটি চারদিক থেকে নক ছিল। দরজা নক করলেও সে দরজা খুলছিল না। অবশেষে উমেশ একটা সময় জোর করে বাড়ির ভেতরে ঢোকে, দরজা খোলে এবং সেখানে সে রকিকে দেখতে পায়, কিন্তু সে মৃত অবস্থায় ছিল। পাশেই ড্রাগস ছিল। বোঝা যাচ্ছিল ড্রাগসের ওভারডোজের কারণেই রকির মৃত্যু হয়েছে। খবরটা শুনতে পেরে আরও বেশি হতাশ হয়ে যায় আয়ার। পরদিন আয়ার মিডিয়াকে বলে, সেই দিন রাতে পঞ্চম যে ব্যক্তি ছিল সেটা রকি ছিল, আর রকি মারা গেছে। এছাড়া এই রকি সেই তিনজন মেয়ের মধ্যে একজন মেয়ের বয়ফ্রেন্ড ছিল, আর সেই দিন রকি যে ফ্ল্যাটে ছিল এটা আমরা নিশ্চিত। এখন এই কেসটা আমরা কীভাবে ইনভেস্টিগেশন করব সেটা আমরা ভেবে দেখছি। এদিকে পূজা কল করে আয়ারকে আর বলে, স্যার, আপনি যেটা বলেছিলেন সেটাই হয়েছে, আমি ভালো করে চেক করে দেখেছি। আয়ার বলে, ঠিক আছে, সব কিছু সেখান থেকে নিয়ে আসো। তখন তারা দিনরাত এই কেসটার উপরে খাটতে থাকে। অন্যদিকে দেখা যায় একটি বাড়িতে একজন লোক লুকিয়ে লুকিয়ে ঢোকে এবং সেই বাড়ির ভেতরে ঢুকে যায়, আর সেটা ছিল লয়ার বানসালের বাড়ি। একটা সময় সেই বাড়ি থেকেই চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়। এদিকে তারা তিনজনই একেবারে ডিপ্রেশনে ছিল এই কেসটা নিয়ে, কিভাবে কি করবে। একদিকে মিডিয়া, অন্যদিকে সিবিআই, তারা যেন তাদের জীবনটা একেবারেই হারিয়ে ফেলছিল। তাই তারা ঠিক করে তারা তিনজনই ভ্যাকেশনে যাবে, গোয়াতে যাবে। সেই জন্যই গুছিয়ে বের হতে যাবে। ঠিক তখনই তারা সেখানে সিবিআইকে দেখতে পায়। সিবিআই তাদের ইন্টারোগেশন করতে থাকে। আয়ার তাদের বলে, সেই দিন রাতে যা যা হয়েছিল সেই ক্রাইম সিনটাকে আমরা আবারও রিক্রিয়েট করব। সেটা তারা করতে থাকে। একটা সময় পুরো সিন রিক্রিয়েট করার সময় পিৎজা ডেলিভারি বয়টা সেখানে চলে আসে। সেই ছেলেটিকে তারা জিজ্ঞেস করে সেই দিন রাতে সেই তিনজন মেয়ে ছাড়া আর কে কে ছিল। সেখানে প্রথম তারা সামার্থের ফটো দেখায়। ছেলেটি বলে, আমি সেদিন সামার্থকে এখানে দেখিনি। এরপরে রকির ফটো দেখানো হয়। ছেলেটি বলে, না, সেদিন রাতে ও ছিল না। অন্যদিকে সেই ছেলেটিকে দেখে তিনজন মেয়ে খুব ভয় পাচ্ছিল। সেখানে ছেলেটি বলে, সেখানে এই দুজন ছিল না, সেই দিন রাতে অন্য একজন লোক ছিল। এটা শোনার পরে আয়ার বলে, তাহলে কে ছিল? অন্য একজন মানে ষষ্ঠ ব্যক্তি?
কে সেটা? এইসব কথা শুনে সাক্ষী একটু রেগে যায়, বলে আমি আর এইসব কিছু সহ্য করতে পারছি না, আপনারা চলে যান, পরে কি হবে সেটা আমরা দেখে নেব, আপনি এখনই এখান থেকে চলে যান। সে আয়ারকে ধাক্কাতে থাকে। আয়ার তখন তাকে বলে, তুমি একজন অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তুলেছ, তোমাকে অ্যারেস্ট করতে হবে। এই জন্য সেখানে সে পুলিশ ডাকে। পুলিশকে সে আগে থেকে এনে রেখেছিল, যারা ছিল পুলিশ অফিসার সিন্ধে এবং তার সহকারী। পুলিশ দেখে মেয়েগুলো ভয় পেয়ে যায়। এরপরে আয়ার বলতে থাকে, আমি বলছি কি হয়েছিল। সে পিৎজা ডেলিভারি বয়কে বলে, দেখো তো এই ছেলেটা সেদিন ছিল কি না। পিৎজা ডেলিভারি বয় বলে, হ্যাঁ সেদিন সেখানে বানসাল ছিল। আয়ার সাক্ষীকে বলে, আসলে সামার তোমার বয়ফ্রেন্ড ছিল না, তোমার বয়ফ্রেন্ড ছিল বানসাল, তোমার বস। এরপরে আয়ার সিন্ধের কাছে আসে আর বলে, আমি বলছি তোমাকে যে ও তোমাদের কেসটা এত বেশি ইনভেস্টিগেশন কেন করেনি। সিন্ধে আসলে সাক্ষীর শৈলের কাছে বিক্রি হয়ে গিয়েছিল, সে সাক্ষীকে পছন্দ করে ফেলেছিল আর তার শৈলের বিনিময়ে সেই কেসটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যার ফলে ওপেন অ্যান্ড শার্ট কেস বলে সেলফ ডিফেন্সে কেসটাকে ক্লোজ করে দেয়। এছাড়া আয়ার আরও বলে, পুলিশ অফিসার সিন্ধে শুধু এতটুকুই করেনি, কেসটা যাতে আরও কোনোভাবে বাড়াতে না পারি এই জন্য সে রকিকেও মেরে ফেলে। আর দেখা যায় সেদিন তাকে কল করেছিল সাক্ষী রকির ঠিকানাটা তাকে দিয়েছিল। সিন্ধের সাথে সাথে সেখানে চলে যায় আর উমেশ যাওয়ার আগেই পয়জন মেশানো ড্রাগস রকিকে নিতে বাধ্য করে আর সেখানেই রকি মারা যায়। পোস্টমর্টম রিপোর্টে আয় সেটা খুঁজে পেয়েছে। এরপরে সিন্ধের ব্যাংক ট্রানজ্যাকশন এবং তার ফ্লাইটের ঠিকানা দেখে বুঝতে পারে যে সিন্ধে গোয়া গিয়েছিল। আয়ার পরে সিসিটিভি ফুটেজ দেখে বের করে ফেলে যে সিন্ধি রকিকে খুন করেছে। আয়ার রিপোর্ট দেখিয়ে বলতে থাকে যে বিষয়টা আমার তখনই মাথায় আসে যখন আমি এই রিপোর্টটা দেখি। আনুষ্কাকে যে রেপ করেছে আর তোমার সাথে যে শারীরিক সম্পর্ক করেছে তারা দুইজন সম্পূর্ণ আলাদা ব্যক্তি, আর সেটারই রিপোর্ট এখানে পাওয়া গেছে। রিপোর্টে এই ক্ষুদ্র বিষয়টা আমি খেয়াল করিনি। আমার স্ত্রী একজন ডক্টর, সেই রিপোর্টটা একদিন এমনিতেই পড়ছিল, পড়ার পরে সেই বিষয়টা খেয়াল করে এবং আমাকে বুঝিয়ে দেয়। এরপরে আয়ার চলে আসে আবারও সিন্ধের কাছে, বলে তুমি যখন সাক্ষীর কাছে জানতে পেরেছিলে সেই দিন রাতে সেখানে বানসাল ছিল, তাই কেসটাকে আবারও ক্লোজ করে দেওয়ার জন্য তুমি বানসালকেও মার্ডার করে ফেলো, কিন্তু এই কাজটা করা তোমার একেবারেই উচিত হয়নি। আসলে সিন্ধে এবং সাক্ষী যখন তারা দেখতে পাচ্ছিল সিবিআই এই কেসটা অলমোস্ট ক্র্যাক করে ফেলছিল, তখনই তারা সিবিআইয়ের হাতে আসা সব প্রমাণগুলো লোপাট করে দিতে চাইছিল। সিবিআই যদি রকিকে পেয়ে যেত এবং রকি যদি বলতো সেই দিন সে যায়নি, তাহলে সিবিআই কেসটাকে অন্যদিকে নিয়ে যেত এবং সেই দিনকে গিয়েছিল সেটা খুঁজে বের করার চেষ্টা করত। তাই তারা আগে রকিকে মেরে ফেলে। এরপরে সাক্ষী যখন দেখতে পায় সিবিআই তারপরেও বসে নেই, আবারও অন্যভাবে কেসটা ইনভেস্টিগেশন করছে, তাই তারা শেষ প্রমাণ বানসালকেও মেরে ফেলে যাতে সিবিআই আর কোনো প্রমাণ হাতে না পায়। এরপরে আয়ার চলে আসে উমেশের কাছে, বলে এই কেসটা নিয়ে আমি আরও আগে বাড়তে পারছিলাম না, কারণ আমরা যে ব্রেক থ্রুটাই বের করছিলাম না কেন সেটাই লিক হয়ে যাচ্ছিল। সেই মেজর ইনফরমেশনগুলো আগে থেকেই সাক্ষী পেয়ে যাচ্ছিল, এই জন্যই আমরা কেসটা ক্র্যাক করতে পারছিলাম না। আসলে উমেশ এখানে ইনফরমেশন লিক করছিল। সোনালীর অ্যাসিস্ট্যান্ট অনিতা বুঝে গিয়েছিল ক্যারিয়ারে বড় হতে গেলে তাকে অবশ্যই এই ধরনের স্যাক্রিফাইস করতে হবে, তাই সেও একই পথে হাঁটে। সেই ইনফরমেশন নেয়ার জন্য সে উমেশের সাথে শারীরিক সম্পর্ক করে আর সেটার বিনিময়ে উমেশ তাকে সেই ইনফরমেশনগুলো দেয়। আর অনিতা এরপরেই সেই ইনফরমেশনের ব্যাপারে সাক্ষীকে বলে। সাক্ষী হিউজ পরিমাণ টাকা দিয়ে অনিতার কাছ থেকে সেই ইনফরমেশনগুলো কিনে নেয়। এরপরে আয়ার সেদিন রাতে কি হয়েছিল সেটা বলতে থাকে। সেদিন রাতে সাক্ষীর সাথে বানসাল এবং সামার্থ এসেছিল, আর আগে থেকেই তারা জানতো যে সামার্থ ম্যারিড, কিন্তু তারপরও সামার্থ সেখানে এসেছিল তার বসের কথায়। সেখানে তারা খুব এনজয় করে, আর ওই সময়টাতে পিৎজা দিয়ে গিয়েছিল সেই ছেলেটি। পিৎজা ডেলিভারি বয় তখন সেই রাতে সেখানে বানসালকে দেখেছিল, আর সামার্থ এক কোনায় বসেছিল, এই জন্য ছেলেটি সামার্থকে সেদিন দেখেনি। সেখানে সামার্থ ড্রিঙ্কস করতে না চাইলেও বারবার তাকে বলা হচ্ছিল ড্রিঙ্কস করার জন্য। একটা সময় আনুষ্কা এবং রিধি তাকে জোর করে ড্রিঙ্কস করায়। খাবার দাবার এবং ড্রিঙ্কসের শেষে বানসাল এবং সাক্ষী একটা রুমে চলে যায় অন্তরঙ্গ হওয়ার জন্য, আর বাইরে আনুষ্কা, রিধি এবং সামার্থ ছিল। তারা দুজনেই সামার্থকে নিয়ে অনেক এক্সাইটেড ছিল। অবশেষে আনুষ্কা বলে আমি প্রথমে তার সাথে ঘনিষ্ঠ হব। আনুষ্কা চলে যায় সামার্থকে নিয়ে তার রুমে এবং সে নিজে ইচ্ছে করেই সামার্থের সাথে অন্তরঙ্গ হয়।
সামার তখন একেবারেই নেশায় বুঁদ হয়েছিল, কিন্তু অন্তরঙ্গ হওয়ার পরেই সে বুঝতে পারে সে কাজটা ভুল করে ফেলেছে। সে বলে, আমি একজন ম্যারিড পারসন, আমার এই কাজটা করা ঠিক হয়নি, আমাকে যেতে দাও। অন্যদিকে রিধি সামার্থের সাথে অন্তরঙ্গ হওয়ার জন্য অধীর আগ্রহে বসেছিল। যখনই সে বাইরে বের হয়, রিধি তাকে কাছে টেনে নেয়, কিন্তু সামার্থ বারবার বলছিল যে সে এটা করবে না, তার ওয়াইফ আছে, সে এটা করতে পারবে না, সে যেটা করেছে ভুল করেছে। রিধিও রেগে যায়, বলে, তুমি যখন আনুষ্কার সাথে করছিলে তখন তোমার মনে ছিল না তুমি বিবাহিত? তাহলে এখন কেন মনে হচ্ছে? আমি কি আনুষ্কার থেকে কম সুন্দরী? কেন তুমি আমাকে প্রত্যাখ্যান করছো? জোর করতে থাকে রিধি বারবার। সামার্থ একটা সময় রেগে গিয়ে রিধিকে ধাক্কা মেরে বসে। এতে রিধির আত্মসম্মানে অনেক লাগে। অবশেষে একটা সময় রেগে গিয়ে সেখানে থাকা ফল কাটার ছুরি দিয়ে সে সামার্থকে আঘাত করে বসে। একটা সময় সামার্থ সেখানেই মারা যায়। অবশেষে তারা অবাক হয়ে যায়, বুঝতে পারে তারা কি করে ফেলেছে। রিধির এই সাইকোপ্যাথ আচরণের জন্য তারা সবাই বিপদে পড়ে। বানসাল তাদের আইডিয়া দেয় এবং পুরো কেসটা ব্রিফ করে যে তারা কিভাবে পুলিশের কাছে বর্ণনা করলে এটা একটা সেলফ ডিফেন্সের কেসে চলে যাবে এবং তাদের শাস্তি হবে না। বানসাল সেখান থেকে চলে আসে আর তারা তিনজন ঠিক করে নেয় তারা পুলিশকে কি বলবে। পুরো স্টোরিটা তারা তিনজন একসাথে মেমোরাইজ করে ফেলে। অবশেষে তারা পুলিশকে কল করে আর এভাবেই সিবিআই অবশেষে এই কেসটাকে সমাধান করেছিল। আসলে সবসময় যেটা চোখে দেখা যায় সেটা সত্যি হয় না, সেই দেখার পেছনেও অনেক সত্যি লুকিয়ে থাকে। আর ঠিক এমনটাই হয়েছিল এই কেসে। তাদের শেষ পরিণত হওয়ার একটাই কারণ, উশৃঙ্খল জীবনযাপন। আর এমন উশৃঙ্খল জীবনযাপন কখনোই আমাদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। তো এই ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চাইলে বেল বাটনটি অন করে রাখতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আইডিটি ফলো দিয়ে রাখতে পারেন। যে কোনো প্রয়োজনে সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ। পুরো ভিডিওতে কোথাও কোনো ভুল হলে ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন আশা করি।